দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আজকে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা এবং আজকের পর্বে আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন। তারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট কেজিএইচ ঢাকাতে, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া টিপু, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আছেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকাতে। আমাদের সাথে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট আছেন। খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় যেটা সম্পর্কে অনেকেই জানতে চান এবং এই রোগগুলোতে আমাদের দেশে অনেক মানুষই আসলে ভুগে থাকেন। সো বিশেষজ্ঞ অতিথি আমরা রেখেছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তাদের কাছে যদি কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারবেন স্কুলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, যেহেতু কার্ডিয়াক ডিজিজ যদি আমরা চিন্তা করে থাকি, যে কোনো হৃদরোগের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে বুকে ব্যথা হওয়া। সো এই চেস্ট পেইন জিনিসটাকে আমরা আসলে হৃদরোগের সাথে কিভাবে সম্পৃক্ত করতে পারি, বা একটা সাধারণ মানুষ বুকের ব্যথাটাকে কিভাবে বুঝতে পারেন যেটা হৃদরোগের সাথে সম্পর্কিত কিনা, সেটা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আসলে সবচেয়ে বেশি মানুষ বর্তমানে মারা যাচ্ছে হলো হার্ট অ্যাটাকের কারণেই, এবং দেখা যায় যে প্রতি 3 জনে একজনই হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করে। এবং এর একটি লক্ষণ হচ্ছে বুকে ব্যথা, এবং আমরা যেটা দেখি যে বুকের মাঝখান বরাবর সাধারণত ব্যথা হয়, এবং এই ব্যথাটা কাজ করার সাথে বেড়ে যায়, রেস্টই কমে, তারপর হচ্ছে হাতের বাম হাত অথবা ডান হাতে ব্যথাটা যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে চোয়ালে অথবা পিঠের পিছনে অথবা বুকের পেটের উপরের অংশ ব্যথাটা আসতে পারে, যেটাকে আমরা রেডিয়েশন বলে থাকি। রেডিয়েশন আমরা বলি। এবং এই ব্যথার সাথে অনেক সময় সোয়েটিং হয়, কখনো কখনো দেখা যায় শ্বাসকষ্ট থাকতে পারে, বুক ধড়ফড় হওয়া। এবং এটা দেখবেন একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু হয় ব্যথাটা। যেমন আকাশে যদি আপনার মেঘ হয় তখন মনে হবে যেন মেঘ থাকলে অন্ধকার হয়ে আসে, এরপরে কিন্তু ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপরেই সাধারণত এই সমস্যাগুলো হয়। যেমন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বয়স দেখা যায় যাদের 40 বা 50-এর উপরে, তারপরে হচ্ছে যারা ধূমপান করেন, সাধারণত মেইল যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যাদের ফ্যামিলিতে আপনার এই ধরনের হার্টের সমস্যা থাকে, এই ধরনের লোকদেরই সাধারণত দেখা যাচ্ছে, বা যারা হার্ট হেলদি খাবার খাচ্ছেন না, ওজন বেশি, লবণ বেশি খাচ্ছেন, ট্রান্স ফ্যাট অথবা স্যাচুরেটেড ফ্যাট বেশি খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যার বুকে ব্যথা হবে তখন কিন্তু ধরে নিতে হবে যে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন হার্টের কোন সমস্যার জন্য বুকে ব্যথা বেশি, সেই সমস্যাটা যদি আমরা দেখি, হার্টের হলো রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যেটা এই রোগেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত। হার্টের রক্তনালী গায়ে কোলেস্টেরল জমার কারণে রক্তনালীগুলো চিকন হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায় হার্টের মাংসপেশি, মানে হৃদযন্ত্রেই রক্তের সরবরাহ কমে যাওয়ার জন্য আসলে ব্যথাটা, যার জন্য বুকে ব্যথা হচ্ছে। এই হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ ছাড়াও হার্টের যেমন ভালভের সমস্যা থাকলে, অনেক সময় মায়োকার্ডিয়াম যেমন হার্টের মাংসপেশিতে যদি সমস্যা থাকে, হার্টের বাইরে যে কভারিং থাকে পেরিকার্ডিয়াম, এই জায়গাতেও সমস্যা থাকলে অনেক সময় আমরা দেখি বুকে ব্যথা হয়। তার মানে হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের রোগের উপসর্গ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ব্যথাটা আমরা বুঝি সেটা রিপ্রেজেন্ট করে থাকেন। জি, রোগগুলোর বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। তার আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া টিপু, এই আমাদের যে চেস্ট পেইন বলি বা আপার অ্যাবডোমিনাল পেইন, এগুলো আসলে খুব কাছাকাছি একটা জায়গা। সো অনেক ক্ষেত্রে কিন্তু যারা এরকম বুকের ব্যথায় ভুগে থাকেন অনেকে মনে করেন যেটা হৃদরোগ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে সেটা হয়তো একটা গ্যাস্ট্রিকের সমস্যা যেটা আমরা বলে থাকি, গ্যাস্ট্রাইটিস হতে পারে বা পেপটিক আলসার হতে পারে। সো আপনার সাবজেক্টের সাথে রেলেভেন্ট করে এই বিষয়টাকে আপনি দর্শকদের কিভাবে জানাতে চান? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে হৃদরোগের ব্যথা এবং পেটের ব্যথা অনেক সময় দুটা প্রায় একই রকম, কিন্তু কারণ ভিন্ন। যেমন আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ যিনি বলেছেন যে হার্ট অ্যাটাক বা হার্টের ব্যথা, তার সাথে খুবই কাছাকাছি একটা শব্দ হচ্ছে হার্ট বার্ন, অর্থাৎ গলা বুক জ্বালাপোড়া করা। তো আমাদের সিনার পিছনে ব্যথা হয়, জ্বলাপোড়া করে, এবং অনেক সময় খাবারের রস, খাদ্যরস মুখে চলে আসে, টক ঢেকুর যেটাকে বলা হয়। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যে GERD। তো এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে পেপটিক আলসার, যেটা আপনি বলেছেন, বা সাধারণ মানুষ যেটাকে বলে থাকেন গ্যাস্ট্রিক আলসার, বা ঘা হয়ে যাচ্ছে, ঘা হয়ে থাকে, ক্ষত হয়ে যাওয়া। সেই ব্যথাটাও কিন্তু পেটের উপরিভাগে, এবং অনেক সময় রোগী কনফিউজ করে ফেলতে পারে যে হার্টের ব্যথার সাথে এই ব্যথাটা।
আরেকটা হচ্ছে যে হার্টের ব্যথা, কিন্তু সেটা কিন্তু আবার অনেক সময় পেটের উপরিভাগেও অনুভূত হতে পারে। বিশেষ করে ইনফিরিয়র এমআই যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এপিগ্যাস্ট্রিক পেন বা পেটের উপরিভাগে ব্যথা হতে পারে। আবার যদি ধরেন গলব্লাডারে কোনো স্টোন থাকে অথবা প্রদাহ হয় অথবা প্যানক্রিয়াসের কোনো ব্যথা হয়, সেটা কিন্তু পেটের উপরিভাগে অনুভূত হয় এবং অনেক সময় হার্টের ব্যথার সাথে একটু কনফিউশন হয়ে থাকে। তার মানে আমাদের পেটের উপরের অংশে যে অন্ত্রগুলো আছে, সেটা লিভার হোক, গল ব্লাডার হোক, প্যানক্রিয়াস হোক অথবা পাকস্থলী, এখানে যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে সেটা প্রদাহ অথবা ঘা হয়ে গিয়ে এই ধরনের ব্যথাগুলো অনুভূত হতে পারে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে রোগী যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে হার্টের রোগের জন্য, বিশেষ করে যেটা বলেছেন যে বয়স 40-50, তারপরে ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, স্থূল, অথবা আপনার ধরেন যে খুব অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, স্মোকিং করেন, সেই ক্ষেত্রে যদি কনফিউশন হয় তাহলে আগে এক্সক্লুড করতে হবে যে ওনার হার্টের রোগ আছে কিনা। জি, নিদেন পক্ষে একটা ইসিজি করে এক্সক্লুড করতে হবে যে এমআই না বা হার্টের ব্যথা না। তখন আমরা পেটের রোগগুলো মানে পরীক্ষা নিরীক্ষা করবো, একটা বিশেষ করে আলট্রাসোনোগ্রাম যদি করি অথবা যদি খুব বেশি ইন্ডিকেশন থাকে অ্যান্ডোস্কোপি করি, তাহলে কিন্তু অনেক রোগী আমরা প্রাথমিকভাবে ধরে ফেলতে পারবো। তার মানে এই ধরনের ব্যথাগুলো থেকে আমাদের যেটা সতর্ক হতে হবে যে এটা কোনো কার্ডিয়াক কজ কিনা, সেটাকে আগে আমরা বের করে নেব। যদি না হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদের হয়তো অন্ত্রের কোনো সমস্যার জন্য এটা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল মান্নান, আমি কুমিল্লা বার্ডের এএক্সি ডাইরেক্টর। আমি প্রফেসর পাটোয়ারি স্যারের সঙ্গে, সৈয়দ পাটোয়ারি স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি, ওনারা দুজনেই আপনাকে শুনতে পাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আমার ওই বাম দিকে মাঝে মাঝে একটু ব্যথা অনুভব হয় হার্টে, আর হলো যে কখনো কখনো মনে হয় যে রাত্রে একটু আনইজি ফিল করবো না, যে এই মনে হয় শরীরটা শেষ হয়ে যাচ্ছে বা মৃত্যু বা এরকম একটা ভয় চলে আসে। এই ভয়ের কারণটা একটু বোঝা যাবে কিভাবে? আচ্ছা, আপনার বয়স এবং আপনার সাথে কোনো রোগ আছে আমার কিনা, প্রেশার, 62 ডায়াবেটিস এগুলো কিছু আছে কিনা? 62 আপনার কি হাই প্রেশার বা ডায়াবেটিস এই ধরনের হাই কোনো অসুবিধা প্রেশার আছে? আছে। হ্যাঁ, জি, আপনার কি জানা মতে কোনো হৃদরোগ আছে? হৃদরোগ আছে একটু, মানে আমি স্যারকে দেখাইছিলাম। আপনি ওনাকে কোনো প্রশ্ন করতে চান কিনা? না, আর প্রশ্ন প্রয়োজন নেই। যেহেতু বুকে ব্যথা হয় এবং রাতে একটু ভয় কাজ করে, সেই ক্ষেত্রে অবশ্যই আবার একটু হৃদরোগ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একটা ইসিজি করা, যেমন আমরা ব্লাডে হাই সেন্সিটিভ ট্রোপোনিন লেভেল দেখি, হ্যাঁ, এগুলো যদি আমরা একটু দেখতে পারি তাহলে কিন্তু একটা ধারণা নেওয়া যাবে যে এটা হার্টের জন্য কিনা। প্রয়োজনে একটা ইকোকার্ডিওগ্রাম করা উচিত। আর উনি যদি আগে অ্যাঞ্জিওগ্রাম করা না থাকে, যদি এই টেস্টগুলোর মাধ্যমে যে বোঝা যায় যে হার্টের কারণেই, অনেক সময় আমরা স্ট্রেস টেস্টও করি, করে যদি একটা ধারণা পাওয়া যায় যে হার্টের জন্যই ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে প্রয়োজনে অ্যাঞ্জিওগ্রাম করে কোনো ব্লক থাকলে সেটাও আপনার সমাধান করে নেওয়া উচিত। জি, তার আগে যে যদি হার্টের সমস্যায় হার্টের যে ওষুধ আছে, যেমন আমরা রক্ত তরল করার জন্য অ্যান্টিপ্লেটলেট, নাইট্রেট জাতীয় ওষুধ, যদি ওই ধরনের সমস্যা থাকে ওষুধগুলি খেতে পারেন। ওষুধগুলি খেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই, নিয়ে তারপর ওষুধ শুরু করলে উনি আশা করা যায় ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এটা হার্টের ছাড়াও কিন্তু অন্য কারণও হতে পারে। জি, ওনার যে একটা যেমন, ভয় হ্যাঁ, আছে, ইম্পেন্ডিং ফিয়ার অফ ডেথ, উনি এরকম একটা ফিলিং এর কথা বলছেন। এরকম সাধারণত হৃদরোগের রোগীদেরই এরকম একটা ভয় কাজ করে আর কি। তো প্যানিক ইয়ের মতো হচ্ছে, তো সেটা অবশ্য ডাক্তার দেখানো উচিত, দেখে তার এক্সক্লুড করা উচিত প্রথমত হার্টের কোনো রোগ কিনা। হার্টের যদি না হয় সেই ক্ষেত্রে যেমন হার্ট বার্নের জন্য হতে পারে অনেক সময়, যেটা রিফ্লাক্সের জন্য হয় অনেক সময়, অথবা কারো যদি অ্যাংজাইটি বা স্ট্রেস থাকে সেখান থেকে অনেক রকম অ্যাংজাইটি স্ট্রেসের জন্য হতে পারে। জি, দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসলে আমাদেরকে প্রথমেই ইভালুয়েট করে নিতে হবে যে এখানে কোনো কার্ডিয়াক কারণ আছে কিনা। যদি হৃদরোগের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা চিকিৎসা আপনাকে নিতে হবে, এবং সেটা যদি না পাওয়া যায় বা হৃদরোগ আমরা এক্সক্লুড করে নিতে পারি, তখন সেক্ষেত্রে অন্যান্য কারণগুলো বের করে নিয়ে সেভাবে আসলে চিকিৎসাটা প্রসিড করতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে আপনি চেস্ট পেইনের সাথে বিভিন্ন ধরনের হৃদরোগের কথা বলছিলেন। আমরা জানি হার্টের অসুখগুলোকে আমরা
বেশিরভাগ ক্ষেত্রে যেটা বুঝি যে একটা হঠাৎ করে একটা অ্যাটাক হচ্ছে, অথবা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে একটা হৃদরোগ থাকছে। সো এই দুটাকে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় এবং এটার বিষয়ে দর্শকদের আপনি কি জানাতে চান? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। যেমন আমরা যেটা দেখি যে হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে অনেক সময় রোগীরা আসেন, এবং যার জন্য হচ্ছে কি আপনি দেখবেন যে কার্ডিয়াক হসপিটালগুলোতে সিসিইউ বলে না, করোনারি কেয়ার ইউনিট নামে একটি ব্যবস্থাপনা থাকে, মানে যারাই হঠাৎ বুকে ব্যথা নিয়ে আসে তাদের এই ব্যবস্থাপনার জন্য। তো হঠাৎ বুকে ব্যথার কারণগুলি হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিন্ড্রোম, বা এখানে হলো হার্ট অ্যাটাকের জন্যই সাধারণত হয়। সেটাকে দুই ভাগে ভাগ করে, এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন, নন এসটি, সেটা হলো ইসিজির মাধ্যমে ডিফারেন্সিয়েট করে, আর কিছু ব্লাডের মার্কার দেখা হয়, ট্রোপোনিন দেখে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যেটা হার্টের জন্য কিনা। তারপর হার্টের জন্য হলে হার্ট অ্যাটাক কিনা সেটা বোঝার জন্য, যদি হঠাৎ করে বুকে ব্যথা হয় সেই রোগীদের ক্ষেত্রে। এবং যদি দেখা যায় এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন কনফার্ম করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু করোনারি কেয়ার ইউনিট খুবই গুরুত্বপূর্ণ জায়গা, দ্রুততম সময়ে করোনারি কেয়ার ইউনিটে যাওয়া উচিত। কারণ হলো হার্টের যে মাংসপেশিগুলো থাকে, যদি হার্ট অ্যাটাকের জন্যই হয়, সেখানে হয় কি হার্টের রক্তনালী 100% অথবা 100% কাছাকাছি ব্লক থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে মাংসপেশিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা ইনফাকশন বলি, বা মাংসপেশিটা নষ্ট হয়ে যাওয়া একেবারে। হার্টের মাংসপেশি যদি একবার নষ্ট হয়, এই মাংসপেশি কিন্তু আর তৈরি হয় না। অন্যান্য জায়গায় যেমন সেল রিজেনারেশন হয়, এখানে হয় না। সুতরাং যেই মাসলটা নষ্ট হবে এটা পরে এবার, সুতরাং আপনার ইমিডিয়েটলি তাকে করতে হবে করোনারি কেয়ার ইউনিটে যেতে হবে যদি হার্টের ব্লক থাকে রক্তনালীতে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হলো থ্রম্বোলাইটিক থেরাপি, মানে কিছু ওষুধ প্রয়োগ করা হয় যার মাধ্যমে হচ্ছে রক্তনালীর যে ব্লকটা থাকে ব্লকটা খুলে যায়। আবার হচ্ছে প্রাইমারি পিসিআইও করা যায় ইমিডিয়েটলি, যদি অ্যাঞ্জিওগ্রামের ফেসিলিটি থাকে বলা হয় যে দ্রুততম সময়ের ভিতরে অ্যাঞ্জিওগ্রাম করে ব্লকটা ছুটিয়ে দিতে হবে, ছুটিয়ে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকিউট কেসে, মানে হঠাৎ করে যদি এরকম বুকে ব্যথা হয় সেই রোগীদের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থাপনা, এবং এটা দেখবেন বড় বড় শহরে কিন্তু আছে। জি, যেটা বলতে চাচ্ছেন আপনি, যে টেস্টগুলো বলেছেন খুবই সিম্পল কিছু টেস্ট, যে ইসিজি এবং ব্লাড টেস্ট, সব জায়গায় হয় কিনা? সব মেজরিটি জায়গায়, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট লেভেলে পর্যন্ত এই ব্যবস্থাপনা আছে, এবং অনেক ডিস্ট্রিক্ট হসপিটালও কিন্তু করোনারি কেয়ার ইউনিট চালু আছে, এবং সেখানেও আপনার অ্যাটলিস্ট থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়ার ব্যবস্থাপনা আছে, মানে রক্তনালী যে ব্লক আছে সেই ব্লকটাকে আপনার সারানোর জন্য যে ওষুধটা প্রয়োগ করা হয় সেই ওষুধ কিন্তু দেওয়ার ব্যবস্থাপনা অনেক জায়গায় বাংলাদেশে অ্যাভেলেবেল। তাহলে এক্ষেত্রে আসলে দর্শকদের সচেতনতা খুবই জরুরি। অনেক সময় হয় কি বুকে যখন ব্যথা হয় তখন করে কি রোগীরা ম্যাক্সিমাম সময় বাসা ওয়েট করতে থাকে যে আমার কেন হার্ট অ্যাটাক হবে, আমি তো খুব সুন্দরভাবে চলতেছি, আমার হওয়ার সম্ভাবনা নাই। তখন অ্যান্টাসিড সিরাপ খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যাসিডিটি মনে করে গ্যাস্ট্রিকের কথা বলে, এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে কালক্ষেপণ করেন। আমার মতে হচ্ছে কালক্ষেপণ না করে একেবারে ইমিডিয়েটলি যদি ইসিজি বা ব্লাডের টেস্টটা করে কনফার্ম হওয়া যায় যেখানে হার্ট অ্যাটাক, তাহলে কিন্তু দ্রুততম সময়ে চিকিৎসা নেওয়া উচিত। এবং আপনি যেটা বললেন এগুলো কিন্তু রিকভারিতে অনেক হেল্প করছে, সেটা আমরা যদি থ্রম্বোলাইটিক থেরাপি দিয়ে আর যদি পিসিআর করা যায় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, সেটা সবচেয়ে বেস্ট এবং লেটেস্ট ট্রিটমেন্ট পদ্ধতি হলো থ্রম্বোলাইটিক। আর যাদের ক্ষেত্রে ক্রনিক, যেমন দীর্ঘদিন ধরে আছে, মাঝে মাঝে ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, রেস্ট নিলে আপনার ব্যথাটা কমে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত ওষুধ প্রয়োগ করে থাকি, যেমন হচ্ছে আপনার ব্লাড তরল করার ওষুধ, তারপর স্ট্যাটিন জাতীয় ওষুধ, এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করে যদি দেখা যায় রোগী ভালো থাকে তাহলে তো এইভাবে ওষুধ খাবেন। আর যদি দেখেন না ওষুধের সিমটম তার কমতেছে না, সেই ক্ষেত্রে আমরা বলি যে একটা ইটিটি করে দেখা, তারপরে অ্যাঞ্জিওগ্রাম করে তার হার্টের রক্তনালীতে আদৌ কি কোনো ব্লক আছে কিনা। যদি ব্লক থাকে, যেমন 50%-এর নিচে থাকলে মেন রক্তনালীতে, অথবা অন্য রক্তনালী 70% নিচে থাকলে আমরা বলি ওষুধ খাওয়ার জন্য, লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমরা বলি। তারপরে আমরা আরেকটা বলি যে যদি ব্লক পরিমাণ বেশি থাকে, 70%-এর বেশি, বা মুখে যদি 50%-এর বেশি, তখন যদি স্ট্যান্ড করা যায়, স্ট্যান্ড লাগানো, অ্যাঞ্জিওপ্লাস্টি যেটাকে বলা হয়, বা কখনো কখনো দেখা যায় স্ট্যান্ডিং করা যায় না, বাইপাসের প্রয়োজন হতে পারে, তাহলে একটা কমপ্লিট চিকিৎসাতে কিন্তু যেতে হবে, এবং ট্রিটমেন্টটা খুব ইন্ডিভিজুয়ালাইজড, একজনের সবকিছু পরিস্থিতি চিন্তা করে সবকিছু দেখে সেভাবে আপনারা অ্যাডভাইস করে থাকেন। অবশ্যই অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া টিপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বিভিন্ন রোগের কথা বলছেন যেখানে এই ধরনের চেস্ট পেইনগুলো হতে পারে, যারা গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল রোগগুলোতে ভুগছেন, খুব কমন সেটা হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাস্ট্রিকের সমস্যা আসলে এটা তো জেনারেল একটা টার্ম, সাধারণ মানুষের টার্ম, ডাক্তারি ভাষায় আসলে গ্যাস্ট্রিকের সমস্যা জিনিসটা কি, এবং কি কি রোগগুলো আসলে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে? গ্যাস্ট্রিক শব্দটা আসলে গ্যাস্টার শব্দ থেকে আসছে। স্টোমাকের আরেক নাম হচ্ছে গ্যাস্টার, এবং যে কোনো সিমটম বা উপসর্গ যখন এই স্টোমাক বা তার আশপাশ থেকে তৈরি হয় তখন এটাকে গ্যাস্ট্রিক সাধারণ মানুষ বলে থাকে। তবে গ্যাস্ট্রিক বলতে মেডিকেল টার্মে এরকম কোনো নাই, তবে রোগীদের কথাবার্তা যেটা আমরা ধরে নিই যে হয়তো ওনার পেপটিক আলসার আছে,
অথবা স্টোমাকে কোনো প্রদাহ আছে, গ্যাস্ট্রাইটিস আছে, অথবা যেটা আমি একটু আগে বলেছিলাম যে রিফ্লাক্স আছে, এগুলোর সমন্বয়ে হয়তো হয়ে থাকে। তখন আমরা রোগীদের সাথে কথা বলে ওনার সিমটমকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আসলে উনি কী বোঝাতে চেয়েছেন। তবে যদি ধরে নিই যে গ্যাস্ট্রিক আলসার, তাহলে কীরকম হতে পারে? এটা মানে স্টোমাকের মধ্যেও ক্ষত থাকতে পারে, অথবা স্টোমাকের পরবর্তী অংশ ডিউডেনামেও ক্ষত থাকতে পারে। তবে আচ্ছা, কমন হচ্ছে কিন্তু ডিউডেনামের, মানে অর্থাৎ স্টোমাকের পরবর্তী যে মানে অন্ত্রের যে অংশটা ক্ষুদ্রান্তের থাকে। যে প্রথম অংশটা ডিউডেনাম, ওখানে যদি কোনো ক্ষত হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে আমরা ডিউডেনাল আলসার বলে থাকি। এবং এটার 3টা ক্রাইটেরিয়া আছে, মানে বৈশিষ্ট্য আছে। এই ব্যথাটা কীরকম হবে? ব্যথাটা সাধারণত পিরিয়ডিক হয়, অর্থাৎ কিছুদিন ভালো থাকেন, কিছুদিন আবার সিমটম দেখা দেয়। সিমটম মানে ব্যথা। আরেকটা হচ্ছে নকচার্নাল, অর্থাৎ মধ্যরাতে যে ঘুম ভেঙে যায়, পেট ব্যথা হয়, তখন উনি উঠেন, রোগী এইভাবে বলেন যে আমরা উঠি, কিছু একটা খেলাম, পানি খেলাম, মানে আবার খালি শুয়ে পেটে পড়লাম, ব্যথাটা ব্যথাটা চলে বাড়ছে গেল, তার মানে। এরকম। আরেকটা হচ্ছে যে রোগী দেখাতে পারে যে ব্যথাটা কোথায়, পেটের উপরিভাগে একটা আঙ্গুল দিকে পয়েন্ট করে বলেন যে আমার ব্যথাটা এরকম হয়। এইভাবে রোগীর সিমটম অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে ব্যথাটা পেপটিক আলসারের কিনা। তারপরে যদি আমরা তাকে এম্পেরিক্যাল থেরাপি দিতে পারি, অর্থাৎ ওমিপ্রাজল জাতীয় ওষুধ 1 মাস 8 সপ্তাহের জন্য আমরা এম্পেরিক্যাল থেরাপি দিই। যদি ভালো হয়ে যায় এবং যদি কোনো তার বিপদ চিহ্ন না থাকে, অ্যালার্মিং ফিচার যদি না থাকে, তাহলে আমরা ধরে নিই যে এটা আলসার ছিল। জি, ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে এন্ডোস্কোপি কোনো রোল আছে কিনা? জি। যেহেতু এন্ডোস্কোপি একটা ইনভেসিভ হ্যাঁ। প্রসিজার, অনেকেই কিন্তু সেটাই আমি বিষয়টি নিয়ে বলতেছিলাম, ভয় পান। যদি এম্পেরিক্যাল থেরাপিতে ভালো না হয় এবং রোগীর যদি বয়স 50-এর বেশি হয় এবং তার যদি কিছু বিপদ চিহ্ন থাকে, বিপদ চিহ্ন যেমন ধরেন তার রক্ত স্বল্পতা দেখা গেল, অথবা পেশেন্টের আনইনটেনশনাল ওয়েট লস, অর্থাৎ রোগী ডায়েটিং করে নাই কিন্তু তার উল্লেখযোগ্য হার ওজন কমে গেছে, এবং রোগীর হিস্ট্রি আছে যে বমি হয়, বমির সাথে কখনো রক্ত গিয়েছে, অথবা কালো পায়খানা হয়ে গেছে, অথবা যদি ফ্যামিলির কোনো হিস্ট্রি থাকে যে তার 1st ডিগ্রি রিলেটিভের কারো হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এবং সেখানে ক্যান্সার ছিল, এইসব ক্ষেত্রে, অথবা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো চাকা পাওয়া যায় পেটের উপরিভাগে, তখন আমরা ধরে নিই যে তার বিপদ চিহ্ন আছে এবং তাকে অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। আচ্ছা, এন্ডোস্কোপি করার সুবিধা হচ্ছে যে আমি ডেফিনিট ডায়াগনোসিস করতে পারবো, অর্থাৎ সরাসরি আমি এটা দেখবো, চোখে দেখবো, মানে ভিডিওর সঠিক মাধ্যমে ডায়াগনোসিসের জন্য এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেখবো, জি। প্রয়োজন হলে আমি বায়োপসি করব। যদি সাধারণ আলসার হয় তাহলে এটা এস্টাবলিশ করে আমরা ট্রিটমেন্ট দেব। আর অনেক ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন এরকম সমস্যাকে আমরা যদি মামুলি মনে করি বা পুষে রাখি, তাহলে কিন্তু একসময় এটা হয়তো ডায়াগনোসিস হবে ক্যান্সার। এবং এই ক্যান্সার যখন ডায়াগনোসিস হয়, আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যান্সারই হচ্ছে প্রতি 4 জনের 3 জনই এমন অবস্থায় আসেন যখন ক্যান্সারটা প্রাথমিক স্টেজে থাকে না, অর্থাৎ এটা শরীরের বিভিন্ন অঙ্গে ছড়ায় পড়ে, তখন ট্রিটমেন্টটা ডিফিকাল্ট হয়ে থাকে। জি, আপনি বলছিলেন যে মাত্রই আপনারা ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেট করলেন, সো এটার সাথে সম্পৃক্ত করে কিছু বলতে চান কিনা? জি। কারণ যে কোনো ক্যান্সার ডেতে একটা প্রতিপাদ্য থাকে বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া থাকে, আপনারা এবার এই বিষয়ে কি করছেন? এইবার 2026 সনের 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে ছিল, এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে ইউনাইটেড বাই ইউনিক। যদি আমি শাব্দিক অর্থে বলি তাহলে হচ্ছে যে স্বকীয়তায় ঐক্য। স্বকীয়তা বলতে কি, এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে থাকে। আবার এক একটা ক্যান্সারের লক্ষণ, চিকিৎসা এবং একটা রোগীর স্টোরি ভিন্ন রকম। জি, আমরা যেটা ডেমোগ্রাফিক ফ্যাক্টর বলে থাকি। তাই এক একটা পেশেন্ট স্বকীয়, কিন্তু এটাকে প্রিভেনশন করার জন্য এবং ট্রিটমেন্ট করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে রোগী, রোগীর পরিবার, চিকিৎসক এবং সমাজ বা রাষ্ট্র। এখানে ঐক্যবদ্ধ হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ক্যান্সারের আর্লি ডিটেকশন যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে করতে পারি, যেটা আমি বলেছিলাম যে এন্ডোস্কোপি করে আমি কিন্তু আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে ট্রিটমেন্টটা সহজ হবে। সেই ক্ষেত্রে রোগীর উপশম তাড়াতাড়ি কমপ্লিট রিকভারি হবে, আবার তার খরচও কিন্তু কম হবে। সেই জন্য আমাদেরকে সবাই ইউনাইটেড হতে হবে। এবং এই পরিপাকতন্ত্রের ক্যান্সার কিন্তু খুব কমন, বিশেষ করে আপনার কোলন ক্যান্সার কিন্তু 3rd মোস্ট কমন, অর্থাৎ 3য় প্রধান ক্যান্সার সমস্ত শরীরের অঙ্গের যতগুলো ক্যান্সার হয়ে থাকে, বিরাট জনগোষ্ঠী, এবং আমাদের এটা কমন। আবার গ্যাস্ট্রিক ক্যান্সার, যেটা মানে পাকস্থলীর ক্যান্সার, সেটা হচ্ছে 5th মোস্ট কমন, অর্থাৎ 5ম প্রধান কারণ।
জি। তাছাড়া আছে আপনার লিভার ক্যান্সার, গলব্লাডারের ক্যান্সার এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার, এগুলো কিন্তু আমাদের দেশে এবং বিশ্বজুড়ে কমন, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো প্রতিরোধযোগ্য যদি আমরা নর্মাল লাইফস্টাইল অর্থাৎ সুস্থ জীবনযাপন করি এবং আমাদের খাদ্যাভ্যাস যদি একটু মানে স্বাস্থ্যকর খাবার খাই, ধূমপান যদি না করি, অ্যালকোহল যদি পরিহার করি, এবং আমাদের যদি শরীরের স্থূলতা কমাতে পারি এবং যদি প্রাথমিক সূচনাতেই আমরা ধরতে পারি, তাহলে কিন্তু এগুলো প্রিভেনশনও করা সম্ভব এবং পুরোপুরিভাবে 100% ট্রিটমেন্ট করা সম্ভব। জি, আর যেটা দিয়ে আমরা রোগটাকে কিওর করতে চাই। জি। যেহেতু খাদ্যনালীর সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই এটার খাদ্যের সাথে সম্পৃক্ততা রয়েছে সরাসরি। যেমন কিছু কিছু খাবারের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যারা আঁশ কম খাচ্ছেন বা যাদের কনস্টিপেশন আছে বা যাদের হয়তো বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন, এগুলোর ক্ষেত্রে আসলে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত বা এই খাদ্যের বিষয়টাকে কিভাবে আমরা রোগ প্রিভেনশনের জন্য আসলে সাধারণ মানুষকে গাইড করতে পারি, কি ধরনের খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো কিভাবে অ্যাভয়েড করা উচিত? পরিপাকতন্ত্রের ক্যান্সার এবং অন্যান্য অঙ্গের ক্যান্সার মানে অধিকাংশ ক্ষেত্রে খাদ্যের সাথে রিলেটেড। বিশেষ করে যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেখানে যদি ট্রান্স ফ্যাট থাকে, অর্থাৎ একই তেল বারবার ইউজ করা হয় রান্নার কাজে, বিশেষ করে হোটেলগুলোতে রেস্টুরেন্ট করা হয়, এটা একটা। তারপর যদি আপনার রেড মিট বলতে গরুর মাংস, খাসির মাংস, শূকরের মাংস, এগুলো। আবার যদি ধরেন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাতকরণ খাবার যেগুলো প্রিজার্ভ করে রাখি, যেখানে অনেক লবণ থাকে, আচার জাতীয় খাবার, এই খাবারের সাথে সম্পর্কিত, এবং স্মোকিং, অ্যালকোহল যদি সাথে থাকে, তাহলে এগুলো মানে ক্যান্সারের, পরিপাকতন্ত্রের ক্যান্সারের সাথে ডাইরেক্ট রিলেটেড। আর কিছু খাবার আমরা না খাওয়ার কারণে এবং যেগুলো মানে আগের দিনের মানুষ খেতেন, এখন ওখান থেকে আমরা সরে এসেছি, যেমন ধরেন সিজনাল ফ্রুটস, তারপরে তাজা শাকসবজি, ফলমূল, এগুলো আমরা এখন আর তেমন খাই না বা আমরা প্রক্রিয়াজাত করে খাই। আরেকটা হচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম হয় না, কায়িক পরিশ্রম কম হয় বলে আমাদের স্থূলতা বেড়ে যাচ্ছে। স্থূলতাও কিন্তু ক্যান্সারের একটা ঝুঁকির কারণ। আর হচ্ছে যে কিছু ভিটামিনস এবং মিনারেলস যদি আমরা রেগুলার খাদ্যের মাধ্যমে নেই অথবা আপনার ওষুধ আকারে যদি নেই সাপ্লিমেন্ট হিসেবে, তাহলে কিন্তু অনেকটা হেল্পফুল হয়। যেমন ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, এইসব খাবারগুলো যদি খাই সেগুলো মানে প্রোটেক্টিভ হবে আর কি। সো এই বিষয়টা আসলে আমরা তো এভরিডে খাওয়া দাওয়া করছি এবং এত ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক সময় আমরা এই সিম্পল জিনিসগুলো হয়তো নোটিস করছি না, যেখানে স্পেশালি আমাদের ফাইবারগুলো মিস হয়ে যাচ্ছে। এবং এখনকার স্পেশালি ইয়াং জেনারেশনের রেড মিটের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন এবং ট্রান্সফার যেগুলো আছে সেগুলোর ব্যাপারে। সো এই সিম্পল জিনিসগুলো একটু যদি আমরা আসলে খেয়াল করি এবং সেটা প্রিভেন্ট করতে পারি, তাহলে ক্যান্সারের মতন রোগগুলো কিন্তু আমাদের প্রিভেন্ট করা সম্ভব হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর রুকনুজ্জামান ভূঁইয়া টিপু এবং ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। আপনার কাছ থেকে এখন যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়ার সাথে খুবই ক্লোজলি রিলেটেড যে বিষয়টা, সেটা হচ্ছে কোন ছন্দে আসলে আমাদের হৃদযন্ত্রটা কাজ করছে। সো বেশিরভাগ সময় আমাদের রুগীরা বলে থাকেন যে তাদের হার্টবিটটা বেশি ফিল করছেন বা একটু বুক ধরফর করছে। সো এই যে হার্ট রেটের সাথে হৃদরোগের আসলে সম্পৃক্ততা কীরকম? ধন্যবাদ। হার্ট রেট আসলে, হার্ট তো বিট করেই, যেমন প্রতি মিনিটে 60 থেকে 90 বার, আবার প্রতিদিন হলো 1 লক্ষ বার কিন্তু বিট করে। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাই না। জি, এই নর্মাল রেটও কিন্তু কখনো কখনো টের পাওয়া যায় যে হার্ট বিট ঠিকই আছে, যে 60 to 90, কিন্তু তারপরেও বোঝা যায় যে হার্টটা বিট করতেছে। এরকম বোঝা যাওয়াটা কি আমরা বলি প্যালপিটেশন। মানে সেটা দেখা যায় নর্মাল থেকেও বোঝা যেতে পারে, হার্ট রেট কমে যেও বোঝা যেতে পারে, বেশিও বোঝা যেতে পারে। তাহলে 3 ধরনের সমস্যার কারণে। তবে সাধারণত দেখা যায় যে বুক ধরফর হলেও মেজরিটি কজ হলো ফিজিওলজিক্যাল, মানে অনেক সময় অ্যাংজাইটি, টেনশন অথবা অন্য কোনো রোগের কারণে, যেমন অ্যানিমিয়া থাকলে বুক ধরফর করবে, থাইরোটক্সিকোসিস থাকলে বুক ধরফর করবে, অথবা জ্বর থাকবে, দেখা যায় হার্ট রেট, মানে এটা সরাসরি হৃদযন্ত্রের সাথে হ্যাঁ, সম্পর্কিত হৃদযন্ত্রের না, অনেক সময় কিন্তু সম্পর্কিত না। জি, এবার আসেন হৃদযন্ত্রের সম্পর্কিত, যেমন রেট কমে গেল, তাহলে আমরা দেখি যে অনেক সময় কিন্তু কমে যেতে পারে রেট, তখনও কিন্তু বুক ধরফর করে। সেই ক্ষেত্রে আমরা 2টা জিনিস বেশি লক্ষ্য করি। একটা হলো কমপ্লিট হার্ট ব্লক, যেটাকে বলি ইলেকট্রিক্যাল ব্লক হার্টের,
যেমন কমপ্লিট হার্ট ব্লক, হার্ট রেট কমে যেতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কমে যেতে পারে, সাইনাস ব্রেডিকার্ডিয়া কমে যেতে পারে, 6NS সিন্ড্রোম, হার্ট রেট কমে যেতে পারে। আবার হচ্ছে কি হার্ট রেট কখনো কখনো বেড়ে যেতে পারে। যেমন বেড়ে যাওয়াটা আমরা যেটা দেখি যে সাধারণত কমন যেটা ইয়াংদের হয় সেটাকে আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, টেনশন অ্যাংজাইটির সাথে রিলেটেড। না ঘুমাইলে হয় বেশি চা কফি যারা খাচ্ছেন, যারা ব্ল্যাক মানে কালো চকলেট, তারপর কালো কেক খাচ্ছেন, এই ধরনের যেগুলো ক্যাফেইন জাতীয় যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হার্ট রেটটা বেড়ে যায়, এসবিটি যেটাকে বলি। অনেক সময় এসবিটি কিছু প্যাথোলজিক্যাল কারণে হয় যে হার্টের ভিতরে এই কন্ডাকশন সিস্টেমের কিছু অ্যাবনর্মালিটির জন্য হতে পারে। আবার খারাপ কিছু বুক দরপর আছে যেমন যেগুলোতে হঠাৎ করে কিন্তু মৃত্যুবরণ করতে পারে, যেমন যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই ধরনের সিচুয়েশন কিন্তু ইমিডিয়েটলি অ্যাড্রেস না করলে এবং ট্রিটমেন্ট না করতে পারলে কিন্তু রোগীর মৃত্যুবরণ করতে পারে। সেটার সাথে হলো রিলেটেড বেশি হলো করোনারি আর্টারি ডিজিজ, হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, হার্টের ভালভের সমস্যা, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বিভিন্ন ধরনের কারণে কিন্তু এই ধরনের জটিলতা হতে পারে যার ক্ষেত্রে মানুষ মৃত্যুবরণ করতে মানে পারে। যেখানে ইলেকট্রিক্যাল যে হ্যাঁ, ইম্পালসটা আমরা- সেটাও যেমন ইন্টারাপ্টেড হচ্ছে, ব্লাড সার্কুলেশনটাও হ্যাঁ, সেখানে এটাকে হ্যাম্পার আমরা হচ্ছে। ম্যালিগন্যান্ট এরিথমিয়া বলি। জি। যেখানে হার্টের দেখবেন কিছু ইলেকট্রিক্যাল ব্লকের আমরা কথা বলি। যেমন একটা বাড়িতে দেখবেন দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা বিদ্যুৎ লাইন আর একটা হচ্ছে পানির লাইন, দুইটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা ছাড়া কিন্তু বাড়ি কিন্তু চলবে না। যে কোনো আমাদের হার্টও একই ঘটনা, এখানে একটা পানির লাইন থেকে যেটাকে আমরা বলি রক্তনালী, যার মাধ্যমে হার্টকে নিউট্রিশন এবং পুষ্টি সরবরাহ করে থাকে, অক্সিজেন সরবরাহ করে। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন, যেটাকে আমরা কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট বলি। এখানে একটা পাওয়ার হাউস আছে যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, ট্রান্সমিটার আছে এবং কারেন্টের লাইন আছে হার্টের ভিতরে, যার মাধ্যমে হার্টের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত এবং হার্টকে গতিশীল করে রাখে। এখানে কিন্তু ব্লক হয় যেটাকে আমরা ইলেকট্রিক্যাল ব্লক বলি। এই ইলেকট্রিক্যাল ব্লকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এরিথমিয়ার ক্ষেত্রে, যে যখনই ব্লক হয়, যেমন 3rd ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক আমরা বলি, তখন রেট কিন্তু অনেক সময় কমে যায়, কখন 30, 35, 40-এর নিচে। এর সাথে যদি মাথা ঘোরায়, হঠাৎ করে পড়ে যায়, এই ধরনের জটিলতা হইলে তখন দেখা যায় কি কখনো কখনো কিন্তু পেসমেকারের প্রয়োজন। দেখবেন আমরা বুকের ভিতরে একটা ব্যাটারির মধ্যে মেশিন বসিয়ে দিই হার্ট এখানে, এবং একটা তারের মাধ্যমে হার্টের সাথে কানেকশন দেওয়া হয়, যে হার্টের ভিতরে বিদ্যুৎ উৎপাদন হইতো এবং ট্রান্সমিশন হয়ে হার্টকে চালাইতো। সেটা আমরা বাইরের থেকেই কিন্তু এইভাবে একটা সিস্টেম করে দিই, যেটাকে আমরা পেসমেকার বলি। আর্টিফিশিয়ালি আমরা পেসমেকার লাগিয়ে কিন্তু এটাকে ঠিক করি। আবার দেখা গেলো হার্টের রেট অনেক বেশি, ম্যালিগন্যান্ট, খুব খারাপ অবস্থা, যে হঠাৎ হঠাৎ হয় এবং একটা মৃত্যুর ঝুঁকি থাকে, যেমন বিটি বিএফ যেটাকে আমরা বলি। সেই ক্ষেত্রে আবার আমরা কি করি, হার্টের একটা ইলেকট্রিক্যাল সিস্টেম বসিয়ে দিই। তার কাজ হচ্ছে, এটাকে আইসিটি বলা হয়। সে করে কি, এই রেটগুলোকে ডিটেক্ট করে, যে এই ধরনের খারাপ এরিথমিয়াকে ডিটেক্ট করে সে হার্টের ভিতরে একটা শক দিবে, ইলেকট্রিক্যাল শক দিয়ে আবার হার্টকে ঠিক করে দিবে, রেটটাকে ঠিক করে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কিন্তু এই জটিল প্রক্রিয়ার চিকিৎসা করা যায়। অনেক সময় ওষুধের মাধ্যমেও চিকিৎসা করা যায়। কিছু কিছু ক্ষেত্রে রিভার্সিবল কজ থাকে, যেখানে কিছুরই প্রয়োজন হয় না, সেই কজটা ট্রিটমেন্ট করলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায়। রিদম যদিও খুবই কমন একটা, সারাদিনই হয়তো আমরা যেটা আপনি বলেছেন চলছে আমাদের হৃদযন্ত্র, কিন্তু আমরা বুঝতে পারছি না। বাট যদি কখনো এরকম কোনো ফিলিং হয়, তাহলে সেক্ষেত্রে যেটা আপনার কথা শুনে বুঝলাম যে হৃদরোগের বিশেষজ্ঞের কাছে গিয়ে বুঝে নিয়ে অবশ্যই সেটার ECG বিষয়ে, করা উচিত at জি, least। এবং সেটার বিষয়ে যদি প্রয়োজন হয় চিকিৎসা নেওয়াটা ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ। ডক্টর রোকনুজ্জামান ভূঁইয়া টিপু, আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনি বারবার এই অন্ত্রের রোগের ক্ষেত্রে স্থূলতার বিষয়টাকে মেনশন করেছেন, সেটা গ্যাস্ট্রিকের সমস্যার কথাই বলি বা ক্যান্সার রোগের কথাই বলি। সো স্থূলতার সাথে আমার মনে হয় যে আরেকটা রোগ এখন আমরা প্রায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে লিভারে চর্বি জমার বিষয়টা। এটা আসলে সম্পৃক্ততা আছে কিনা স্থূলতার সাথে, ফ্যাটি লিভারের, এবং এই বিষয়টা নিয়ে আপনি আমাদের দর্শকদের সচেতন করার জন্য কি বলতে চান? স্থূলতা বা অবেসিটি আমাদের একজন প্রাপ্তবয়স্ক লোকের বিএমআই যেটাকে বলি আমরা, ওজনকে যদি আমরা তার হাইট দিয়ে ভাগ করি এবং ওজনটাকে যদি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে একটা মান আসবে বা ভ্যালু আসবে, সংখ্যা আসবে। সেটা হচ্ছে নর্মালি সেটা 18 থেকে 24 এই সংখ্যাটা। এটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নর্মাল ওজনের লোকের বিএমআই। যদি এর নিচে হয় তাহলে আমরা বলবো যে কম ওজনের লোক বা আন্ডারওয়েট। যদি এর বেশি হয় তাহলে আমরা বলবো যে ওভারওয়েট, এবং সেটা যদি 29-এর বেশি হয় এই সংখ্যাটা, তাহলে আমরা বলবো যে অবেস। এবং এটা যদি 40 পার হয়ে যায় তাহলে আমরা মরবিড অবেস বলবো, মারাত্মক মানে স্থূলতা। এই স্থূলতার সাথে শরীরের যে কোনো অঙ্গের রোগের সম্পর্ক আছে, এবং সেটার সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে আপনার হার্ট ডিজিজ এবং হচ্ছে লিভার, ফ্যাটি লিভার ডিজিজ এবং স্ট্রোক ব্রেনের। আমার সাবজেক্টের ফ্যাটি লিভার সম্বন্ধে যদি বলি, যে ফ্যাটি লিভারটা হচ্ছে লিভারের চর্বির আধিক্য। সেটা আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলবো যে লিভারের যে ওজনটা আছে তার
পাঁচ 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 শতকরা 5 ভাগের বেশি যদি ফ্যাট দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে এটা আমরা ফ্যাটি লিভার বলবো। এবং এই ফ্যাটি লিভারটা আমরা কিভাবে মানে বুঝতে পারি? রোগীর কিছু লক্ষণ থাকে, রোগীর কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করি। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে একটা হচ্ছে যে আপনার স্থূলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, জি। রক্তের মধ্যে চর্বির পরিমাণে চর্বির যদি আধিক্য থাকে। মানে ভারসাম্যহীনতা, কোলেস্টেরলের বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, আবার এসডিএল কম, এটা একটা জিনিস। কিছু হরমোনাল রোগের সাথে সম্পর্কিত থাকতে পারে, যেমন থাইরয়েড ডিজিজ। আর হচ্ছে খাদ্যাভ্যাসের সাথে অবশ্যই সম্পর্কিত। এবং এই ঝুঁকিপূর্ণ জনসাধারণ যদি বলে যে পেটের উপরিভাগে একটু আমার অস্বস্তি লাগে বা ব্যথা ব্যথা লাগে, অথবা ক্লান্তি লাগে, অথবা রোগীর যদি দেখে মনে হয় যে ওয়েট, তখন আমরা তাকে আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রামটা মানে যে কোনো জায়গায় করা সম্ভব, এবং আলট্রাসোনোগ্রাম তখন বলে যে ফ্যাটি লিভার, এবং সেটা বলে গ্রেড 1, 2, 3, 4। জি। কখনো কোনো ক্ষেত্রে আমরা ফাইব্রোস্ক্যানও করতে পারি। এটা এক ধরনের আলট্রাসাউন্ডের চাইতে আরেকটু সূক্ষ্মভাবে বলতে পারবে যে মানে কোয়ান্টিটিটা কীরকম। জি, যেহেতু আপনি গ্রেডিং এর কথা মেনশন করেছেন, গ্রেডিং এর সাথে আসলে এটার ঝুঁকি কোনো আধিক্য বা সম্পর্ক কি আছে? এটা একটা স্পেকট্রাম। গ্রেড 1 অপেক্ষাকৃত ভালো, গ্রেড 2, 3, 4-এ যখন যাবে বেশি খারাপ। 4 মানে হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে হচ্ছে যে সিরোসিসের পর্যায়ে বা সিরোসিসে কনভার্ট হতে পারে। গ্রেড 1, 2 পর্যন্ত আমরা এটাকে, বা অ্যাটলিস্ট 3 পর্যন্ত এটাকে আমরা ফেরত নিয়ে আসতে পারবো পুরো অবস্থায়। কিন্তু যখন এটা 3 ক্রস করে যাবে তখন এটা কিন্তু ইরিভার্সিবল হয়ে যাবে, অর্থাৎ পুরো অবস্থায় ফিরে আসবে না। তখন সিরোসিস হবে, সিরোসিস থেকে আপনার লিভার ফেলিউর হবে, ক্রনিক লিভার ডিজিজ বলবো। এবং অনেক grave একটা এক সময় কন্ডিশনে চলে হয়তো যাচ্ছে। তার হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভারের ক্যান্সার হবে। তো স্থূলতার সাথে লিভার ডিজিজের এই সম্পর্ক, স্থূলতার সাথে আবার ক্যান্সার রোগের সম্পর্ক আছে, যেমন কোলন ক্যান্সার। যাদের স্থূল থাকেন তাদের কিন্তু কোলন ক্যান্সারের হার বেশি হয়। সুতরাং এই বিশ্বজোড়া লিভার ডিজিজের প্রাদুর্ভাব হচ্ছে আপনার 25%, এবং আমাদের দেশের সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্টে এটার আধিক্য আরও বেশি। বলা হয়ে থাকে যে 30 বা তার বেশি। তার মানে হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা প্রিভেনশনের জন্য আসলে কি করতে পারি আমরা? প্রিভেনশনের জন্য প্রথম জিনিস যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক হতে হবে। প্রাকৃতিক হতে হবে আমাদের কাজে কর্মে আমরা কায়িক পরিশ্রম করব। তো আমাদের দেশের যারা কৃষি কাজ করেন তারা তো কায়িক পরিশ্রম করে, কিন্তু আমরা যারা শহুরে জীবনযাপন করি তারা কায়িক পরিশ্রম এখন কমিয়ে দিয়েছি। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদেরকে দৈনিক 30 মিনিট করে হাঁটতে হবে। যদি খোলা মাঠে যদি হাঁটার মানে সুযোগ থাকে করবো, না হলে ঘরে মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট হতে হবে। খাবারের সাথে সম্পর্ক আছে? খাবার দাবারের সাথে আমরা চুজ করতে হবে যে আঁশযুক্ত খাবার খাবো, এবং এখানে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, আলু, আটা, ময়দা এগুলো কম খাবো, এবং মিষ্টি খাবার যেগুলো এবং মিষ্টি খাবার খাবো না, লবণ কম খাবো। আর সবচাইতে বোঝানোর স্বার্থে যদি আমি বলি, একটা প্লেটকে যদি আমরা কল্পনা করি 4 ভাগ করব, 4 ভাগের 1 ভাগ খাবো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে যেটা আমি বললাম যে ভাত, আটা, আলু, একটু ব্যালেন্স করে যেতে এটা খান। জি, 4 ভাগের 1 ভাগ গেল কার্বোহাইড্রেট। আরেক ভাগে থাকবে আমাদের প্রোটিন। প্রোটিনটা হচ্ছে যে ডিম, মাছ এবং মাংস। জি, পোর্শনটা যেটা মেনটেন করেন। আমরা আসলে অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাই, আমাদের সামনে রমজান মাস চলে আসছে, সো রমজানের সাথে একটু হৃদরোগী যারা আছেন তাদের সাথে সম্পৃক্ত করে দর্শকদের ভালো রাখার জন্য ছোট করে যদি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে। হৃদরোগ যেটা হচ্ছে আমরা যেটা দেখি যে যদি রোজা থাকেন, রোজাদার ব্যক্তির ক্ষেত্রে যে প্র্যাকটিসটা হয়, এই প্র্যাকটিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রো ইনফ্লামেটরি যে এজেন্টগুলো আছে হার্ট অ্যাটাক এবং হৃদরোগের জন্য, এগুলো কিন্তু কন্ট্রোলে আসে। কন্ট্রোলের জন্য এটা কিন্তু পরবর্তীতে 3 মাস পর্যন্ত মেনটেন হয়। আচ্ছা, সুতরাং রোজা থাকাটা যারা স্ট্যাবল করোনারি আর্টারি ডিজিজে ঢুকে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব উপকারী। আচ্ছা। বলা হচ্ছে যে এই সময় তাদের হসপিটালে ভর্তি কম লাগে, তারপর হচ্ছে তাদের বুকে ব্যথা কম হয়। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা হৃদরোগীদের জন্য কি উপদেশ আমরা দিয়ে থাকি, যেমন আমরা হচ্ছে ওষুধগুলো প্রথমে কিন্তু ঠিক করে নিতে হবে, কারণ রমজানের সময় তাকে সকালে, রাত্রে আর দুপুরের ওষুধটাকে নিয়ে যেতে হবে। ইফতারি, সেহরি এবং সন্ধ্যা রাত্রে খাবার ওইভাবে ভাগ করে নিতে হবে। ডাক্তারের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত রমজানের আগে। তার সাথে হচ্ছে
হার্টের সাথে হলো উচ্চ রক্তচাপ থাকে। উচ্চ রক্তচাপের ওষুধগুলো যেমন আমরা সাধারণত বলি দিনে একবার যে ওষুধটা খাওয়া যায়, ওই ধরনের ওষুধ খেতে, ডায়াবেটিস জাতীয় ওষুধটাকে বাদ দিতে বলি। তারপর ডায়াবেটিস জাতীয় ওষুধ যদি খেতেই হয় সেক্ষেত্রে ওষুধটা খাবে ইফতারির পরে। তারপর হচ্ছে প্রেশারটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে, মানে যাতে প্রেশার ওষুধের মেডিসিনগুলো মাত্রাটা adjust করে অ্যাডজাস্ট নেন করে অবশ্যই। নিতে হবে টাইমিংয়ের সাথে। টাইমিংয়ের সাথে। এবং খাদ্য অভ্যাসে আমরা যেটা বলি যে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটটা অ্যাভয়েড করার জন্য বেশি ভাজা পোড়া যেগুলো থাকে এগুলো একটু অ্যাভয়েড করে চললে কিন্তু হৃদরোগীরা ভালো থাকতে পারে। লবণের পরিমাণটা কমাইতে হয়, যেমন 1 চামচের বেশি লবণ খাবে না, মানে 6 গ্রাম বা 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। পানি যেটা আমরা বলি যদি তার হার্ট ফেলিউর না থাকে সেক্ষেত্রে 8 থেকে 10 গ্লাস পানি খাবে ইফতারি থেকে সেহরি পর্যন্ত। হার্টের রোগীদের আরেকটা জিনিস যে এক্সারসাইজের একটা কথা বলা হয়, যেটা কখন করবে, যেমন সেটা হলো ইফতারির 1 ঘন্টা পর অথবা সেহরির আগে দিয়ে এই সময়টাতে আমরা এক্সারসাইজ করার জন্য বলি। তার পাশাপাশি যারা তারাবির নামাজ পড়েন বা সেক্ষেত্রে দেখা যায় বডির মুভমেন্ট কিন্তু অনেকই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে কি এক্সারসাইজটার জন্য হচ্ছে এই টাইমটাকে চুজ করবেন। আর চা এবং কফি আমরা কম খেতে বলি, এটা ডায়াবেটিস হিসাবে কাজ করে, এই জন্য এগুলো একটু অ্যাভয়েড করতে পারলে ভালো থাকবে। জি, অনেক সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি ছোট সময়ের মধ্যে অনেক গুছিয়ে বলেছেন। একদমই অল্প সময় আছে আমাদের কাছে, আপনার কাছেও সেম প্রশ্ন, একটু ছোট করে যদি একটু বলতেন কিভাবে হেলদি খেয়ে ভালোভাবে রমজানটা আসলে করতে পারেন সবাই। রমজানে রোজা রাখার আগে কিন্তু পরিকল্পনা করতে হবে। কারো যদি কোনো রোগ থাকে, জানা রোগ, তাহলে অবশ্যই ওনার নিয়মিত যে ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করবেন। বলা হয়ে থাকে যে কমপক্ষে 1 মাস আগে ওনার সাথে যোগাযোগ করে ওনার ওষুধের ডোজগুলো অ্যাডজাস্ট করে নেবেন। অর্থাৎ উনি যেরকম যেটা mention বলেছেন করেছেন, যে জি। কখন কোন রোগ ওষুধটা অনুযায়ী, খাবেন। জি। দ্বিতীয় হচ্ছে যদি কোনো মানে প্রেডিক্ট করা যায় যে কোনো কমপ্লিকেশন হইতে পারে রোজার দ্বারা, তাহলে সেটাকে সতর্ক অবলম্বন করবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই। জি, আমরা তো রোজা সবসময় রাখবেন। বলি একটু ভাজা পোড়া বাদ দিতে হ্যাঁ। বা একটু আরেকটা আঁশযুক্ত হচ্ছে, খাবার খেতে। যেটা আপনি আমাদের খাবারের ব্যাপারে কিছু বলতে চান কিনা? ঐতিহ্যগত যে খাবারগুলো আমাদের দেশে, সেটা হচ্ছে অতিরিক্ত তেল, ঝাল, ভাজা পোড়া খাবার, মিষ্টি জাতীয় খাবার আমরা পরিহার করব এবং সুষম, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাবো। অবশ্যই আমাদেরকে খাবারের আগে হাত ধুতে হবে এবং পয় নিষ্কাশনের পরে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এবং যত্রতত্র খোলা খাবার আমরা খাবো না, প্রচুর পরিমাণে পানি পান করব। আরেকটা যে খাবার প্রবণতা খাবো আছে, এবং যখন আমরা রোজাটা খুলি অনেক খাবার একসাথে খেয়ে ফেলি, এটা আসলে কোনো স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিনা? অবশ্যই শরীরকে অ্যাডজাস্ট করতে হলে অল্প অল্প করে বারবার খেতে হবে। ইফতারে আমি একটা হেলদি খাবার দিয়ে ইফতারটা করব, তারপরের সন্ধ্যা রাতের খাবারটা অবশ্যই সুষম হতে হবে। এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং মিনারেলস, ভিটামিনস, শাকসবজি, ফলমূল থাকতে হবে। এবং রাতে যে আমরা শেষ রাতে সেহরি যেটা খাবো সেখানেও আমাকে কমপ্লেক্স খাবার খেতে হবে। বিশেষ করে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি খাবো। এখানে ডিম থাকতে পারে, আপনার ডাল থাকবে, মাছ থাকবে, মুরগির মাংস মানে থাকতে মেইন পারে এবং জিনিসটা হচ্ছে যাতে দই খেতে পেটটা পারে। ভরা থাকে একটু লম্বা সময়। সেই এবং আমরা যদি দই খাই সেটা প্রোবায়োটিক হিসেবে কাজ করছে, যেটা আমাদের জি। যে জ্বালা পোড়াগুলো বলি বা একটা ফুড হ্যাবিট সাথে বাউল হ্যাবিটের যে সম্পর্কটা সেটা মেইনটেইন করতে মধ্যে কথা help মনে করছে। রাখতে হবে যাতে দীর্ঘ সময় মানে আমাকে ফাস্টিং থাকতে হবে, আমার যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। জি। আবার আমি এমন খাবার খেলাম যে রমজান হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ এ ওয়ে টু রিডিউস দ্য ওয়েট, কিন্তু সেই সুযোগটা গ্রহণ না করে বরং ওই সময় বেশি খাবার খেয়ে আমি আরো এই সময়টাতে বেশি অবেস হয়ে গেলাম। অবশ্যই। এবং যেহেতু এটা সংযমের মাস, আমাদের এটা আসলে একটা বড় উপায় হচ্ছে আমাদের যে লাইফস্টাইল সেটাকে সংযত করে একটু ব্যালেন্সড ওয়েতে নিয়ে আসা এবং একটা সঠিক জীবনযাপনের দিকে আসলে আমরা এই সময়টাতে আরো আগাতে পারি। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর রুকনুজ্জামান ভূঁইয়া টিপং এবং ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দর্শকদের অনেক সুন্দর করে মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। এবং আমরা সবসময় আসলে হয়তো সেম বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু সেটার একটাই উদ্দেশ্য সচেতন হওয়া। এবং যেহেতু রোজা আসছে সামনে, এই সিম্পল জিনিসগুলো একটু মেনে চলে আপনারা যারা অসুস্থ আছেন যাতে একটু সুস্থভাবে রমজানটা পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে।